আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সরকার দলীয় যে ছাত্র সংগঠন, ছাত্রদল, তাদের সঙ্গে সংসদে বিরোধী দল জামাত, তাদের ছাত্র সংগঠন শিবির শিবির এবং ছাত্রদলের যে মারামারি, এটি এখন রীতিমতো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই মাত্র 60 ডেজ মানে 60 দিনের একটা সরকার, অবধ সরকার, শিশু সরকার। এই অবধ এবং শিশু সরকার তারা প্রাণান্ত চেষ্টা করছে সবার সঙ্গে একজন শিশুর মতো, একটা শিশুর মতো যেমন সরলতা থাকে, শিশুর মধ্যে সরলতা থাকে, বা একটা শিশু যেভাবে শত্রু চেনে না, মিত্র চেনে না, সবাইকে সে হাসি উপহার দেয়। শুয়ে থাকে চিত হয়ে, কাত করে রাখলে কাত হয়ে থাকে। 2 মাসের শিশু যা যা করে, ঠিক এই 2 মাসের নবজাতক যে সরকার ঠিক সেম কাজ করছে। সে শত্রুর সাথে করছে গলাগলি, মিত্রর সাথে পাঞ্জা, মিত্রর সঙ্গে পাঞ্জা। তো ওইরকম মানে শত্রুর সাথে সে খুব গলাগলি করছে, বন্ধুত্ব করার চেষ্টা করছে। যারা মিত্র তাদের সাথে পাঞ্জা ধরে, যে আসো দেখি তোমার কত শক্তি আছে, তুমি আমার মিত্র হতে চাও, কতটুকু কুয়াত আছে। ঠিক এরকম ভুল ভ্রান্তিগুলো হয়ে যাচ্ছে। ফলে সরকারের অনেক মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক নেতা, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশে ট্রল হচ্ছে। তাদের কথা নিয়ে, তাদের পোশাক নিয়ে, তাদের আচরণ নিয়ে, তাদের পরিবার নিয়ে, তাদের পরিজন নিয়ে ট্রল হচ্ছে। আর সেই ট্রলের মধ্যে রাষ্ট্রের যে সকল ভিত্তি রয়েছে, যেমন পুলিশ রয়েছে, মিলিটারি রয়েছে, আমলাতন্ত্র রয়েছে, তারা যে সরকারের আনুগত্য করবে, সরকারের কমান্ড ফলো করবে, ওইরকম ভরসা তারা পাচ্ছে না। ফলে যে যার জায়গায় একেবারে চুপ হয়ে আছে। রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাষ্ট্রের কোনো অর্গান সরকারের জন্য ঝুঁকি নিয়ে শেখ হাসিনার জমানাতে যেভাবে তারা প্রতিপক্ষকে দমন করত, সেই কাজটি তারা এখন করছে না। ফলে দেখা গেল যে ছাত্র দলের সাথে এবং শিবিরের সঙ্গে যে মারামারি হলো বা হচ্ছে এবং যেটা ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে প্রশাসন রীতিমতো তামসা দেখছে। আবার অন্যদিকে তেলের যে ক্রাইসিস চলছে, সেই তেলের ক্রাইসিসেও রাষ্ট্রের প্রশাসন যন্ত্র তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এই দিক থেকে যেটা হচ্ছে যে সরকারের সঙ্গে সম্পাদকদের দেখা সাক্ষাৎ হওয়ার পর কোনো কোনো সম্পাদক দয়া করে তাদের পত্রিকাগুলোতে তেলের লাইনে ভিড় কমছে, কেউ বলছে আজকে 15 মিনিটের মধ্যে তেল পেয়ে গেলাম, এটা তো আশ্চর্য একটা বিষয়, এরকম কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি কতটা উন্নত হলো বা হলো না, ডাজ নট ম্যাটার। কিন্তু এখানে সরকারের প্রশাসন তন্ত্রের যারা কর্তা ব্যক্তি, তারা সরকারকে সহযোগিতা করছেন না। ফলে কি হলো, সরকারের যে উন্নয়ন, সরকারের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জনতুষ্টির যে সকল প্রকল্পসমূহ, প্রতিপক্ষকে ভয় দেখানো, নিজেদের পায়ের নিচে যে মাটি রয়েছে সেই মাটিরকে শক্ত করা, ক্ষমতার ভিত্তিকে মজবুত করা, এই যে কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো, ফাউন্ডেশনাল যে ওয়ার্কগুলো রয়েছে, এইগুলোর একটাও সরকার শুরুই করতে পারেনি। আর এরই মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হলো চট্টগ্রাম সিটি কলেজ থেকে। আপনারা জানেন যে চট্টগ্রাম শহরে এবং রাজশাহী শহরে এখানে ছাত্র শিবিরের ব্যাপক ক্ষমতা রয়েছে। রাজশাহীতে রীতিমতো আনপ্যারালাল, তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ছাত্রলীগেরও নেই আর বিএনপিরও নেই। এমনকি যখন আওয়ামী লীগের খুব রমরমা দাপট, তখনও কিন্তু ছাত্র শিবির সেখানে গুপ্ত হয়ে হোক, সুপ্ত হয়ে হোক, তারা কিন্তু সেখানে প্রভাব বিস্তার করেছে। কয়েকটি জেলাতে তাদের ব্যাপক আধিক্য রয়েছে, উপজেলাতে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, যেমন সাতকানিয়া, চট্টগ্রামের সাতকানিয়া, তারপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, এরপরে রাজশাহী শহর, এরপরে সাতক্ষীরা, তারপর বেনাপোল, এরপর খুলনার কয়রা উপজেলা, এরকম অনেকগুলো, সুন্দরবনের
আশেপাশের অনেকগুলো এলাকাতে জামাতের একছত্র আধিপত্য রয়েছে। এর বাইরে সীমান্ত, ভারতের সাথে সীমান্ত ঘেঁষা যে সকল উপজেলা রয়েছে সেখানে কিন্তু জামাত অন্য যে কোনো জায়গার চাইতে শক্তিশালী। তো চট্টগ্রাম শহরে সেই ৮০-র দশক থেকে, অর্থাৎ এরশাদ জমানা থেকেই তারা শক্তিশালী, এবং একটা সময় সেখানে নাসির নামক শিবিরের খুব কুখ্যাত একজন নেতা ছিল। সে দীর্ঘদিন শিবির নাসির হিসেবে পরিচিত ছিল, জেলখানাতে ছিল, এবং সম্প্রতি সে জেল থেকে বের হয়েছে রীতিমতো বুড়ো হয়ে। তো সেই নাসির বের হয়ে গেছে। বের হওয়ার পরে এখন চট্টগ্রাম শহর, চট্টগ্রাম সিটি কলেজ, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এ সকল অঞ্চলে তাদের একছত্র আধিপত্য। আর যে সকল জঙ্গল ঘেরা এলাকা রয়েছে, পাহাড় এবং জঙ্গল ঘেরা যে সকল এলাকা রয়েছে, যেমন রাউজান, ফটিকছড়ি, তো এই সমস্ত এলাকাতেও জামাতের যে শক্তি অপরিসীম। তারপর পাহাড়ি অঞ্চলগুলো, যেমন ধরুন রাঙামাটি, তারপরে বান্দরবন, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এ সকল গহীন এলাকা যেখান থেকে এই সাদিক কায়েমরা উঠে এসছেন, এখানকার বাঙালি এবং পাহাড়ির মধ্যে জামাতের যে রেজিমেন্টাল ফোর্স, যাদের সামরিক প্রশিক্ষণ পর্যন্ত রয়েছে, এটাকে সেনাবাহিনী পর্যন্ত ভয় পায়। একইভাবে বৃহত্তর সেই যে চট্টগ্রামের বাইরে গিয়ে কক্সবাজার, তাদের সেখানে সংগঠন ভালো, শক্তি ভালো, এবং রোহিঙ্গাদের মধ্যে জামাতের যে প্রভাব, এটি কল্পনাও করতে পারবেন না। দীর্ঘদিন ধরে তারা কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছে। তো সেই চট্টগ্রাম শহরে যখন মারামারি শুরু হলো, কারা জিতেছে কারা ঠকেছে সেটা পরের ব্যাপার, কিন্তু এখানে একজনের নলি না, ঠিক পায়ের যে গোড়ালিটা কেটে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে শিবিরের লোকের পায়ের গোড়ালি কেটে দিয়েছে ছাত্রদলের লোক চাপাতি দিয়ে। এর ফলে ওদের ইজ্জতে লেগেছে, ব্যাপক মারামারি হয়েছে সেই চট্টগ্রামে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে, সেখানে তাদের সাথে মারামারি করার মতো অবশ্য ছাত্রদল নেই। ওখানে যিনি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতা হয়েছেন মিস্টার আম্বার, তিনি ওখানে খুব অকথ্য ভাষায় গালাগাল করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কিনা জানি না, কিন্তু খুব গালাগাল করেছেন। এটা নিয়ে আবার ছাত্রদল কেন্দ্রীয় নেতারা তাকে সতর্ক করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ছাত্র সংগঠন, তাদের এখানে যাকে বলা হয় প্রচণ্ড রকম মারামারি, কাটাকাটি, হানাহানি, এবং এখানে মোসাদ্দেক এবং আর একজন ডাকসু নেতা, দুজনে বিতর্কিত, আলোচিত, এবং তাদের উপর অনেক মানুষের ক্ষোভ আছে। তো এই দুজনকে শাহবাগ থানার মধ্যে রীতিমতো আচ্ছা মতো গণপিটুনি দেওয়া হয়েছে। ছাত্রদলের ছেলেরা গণপিটুনি দিয়েছে এবং তারা এখন হাসপাতাল। এবং এটা নিয়ে মানে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিন রাতে। আর আমি শুক্রবার এই ভিডিওটা করছি, এখন পর্যন্ত আপডেট নেই। তবে ওখানে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বক্তব্য হলো তারা প্রতিশোধ নেবেন, এক চুল ছাড় দেবেন না। এর বাইরে খুব মারাত্মকভাবে মারামারি হয়েছে, সেটা হলো পাবনা জেলার ঈশ্বরদীতে। তো এইভাবে আসলে মারামারি ছড়িয়ে পড়ছে। এখন মারামারি কী নিয়ে ছড়িয়ে পড়ছে? হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকে গেছে, বা ছাত্রলীগের ছেলেরা ছাত্র দলে ঢুকে গেছে, এরকম অভিযোগ শিবিরের বা জামাতের লোক বা জামাতের এ টিম বি টিম যারা আছে তারা বলার চেষ্টা করছেন। অন্যদিকে ছাত্র দলের লোকরা শিবিরকে, জামাতকে গুপ্ত বলে গালাগালি দিচ্ছেন। তো এই গালাগালি প্রথমে তারা কয়েকদিন সহ্য করছে, এখন আর তারা এটা সহ্য করতে নারাজ। তাদেরকে গুপ্ত বলে তারা তেলে বেগুনে জ্বলে যাচ্ছে, এবং তারা বলছে যে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ায় শেখ হাসিনা যদি পতন হতে পারে তাহলে তারেক জিয়ার পতন আমরা ঘটায় ছাড়বো। মানে তারা একটু বলেনি, আমি জাস্ট বলছি যে যদি আর একবার আমাদেরকে গুপ্ত বলা হয়। এই গুপ্ত নিয়ে শিবিরের মধ্যে ভীষণ রকম ক্ষিপ্ত তারা। এখন তারাও আবার উল্টো বলছে যে আমরা গুপ্ত নই, গুপ্ত হলো বিএনপি। তারা 17 বছরে পালিয়েছিল, তারেক রহমান সাহেব লন্ডনে ছিল, সে ঘর থেকে বেরোতো না, লন্ডনের বাইরে কোথাও যেত না, বাংলাদেশ তো দূরের কথা, তৃতীয় কোনো দেশে আসতো না। তার চেয়ে গুপ্ত আর কে হতে পারে? আমরা তো বাংলাদেশে ছিলাম। তারা আরও বলার চেষ্টা করছেন যে
তারেক রহমান সাহেবের যে জন্ম 1967 সেটা কি বাংলাদেশে হয়েছে না পাকিস্তানে হয়েছে? এটার জবাব তারা চাচ্ছে। তার দাদা দাদির কবর কোথায়? পাকিস্তানের না বাংলাদেশে? তারেক রহমান সাহেবের যে দাদা দাদি তাদের কোথায়? তো সেক্ষেত্রে জামাত শিবিরে যারা লোকজন করছে যে আমরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছি, যা কিছু করেছি, আমাদের বাপ দাদার জন্ম বাংলাদেশে, আমরা এই দেশেই আছি, আমাদের মরণও এই দেশে হয়েছে, আমাদের ফাঁসি হয়েছে, তারপরে আমরা এই দেশেই আছি। এ কাজে আমরা গুপ্ত হলাম কি করে? আমরা তো ওপেন। গুপ্ত যদি কেউ থাকে সেটা লন্ডনে থেকে যারা 17 বছর খালি টেলিভিশনে মুখ দেখান, টেলিভিশন তো না, মানে স্কাইপিতে যারা মুখ দেখিয়েছেন, মোবাইলে যারা মুখ দেখিয়েছেন, তারাই গুপ্ত। এখানে তারা থেমে থাকেনি। তারা আরও বলার চেষ্টা করছে, ওই যে একটা সময় তারেক রহমান সাহেবের নাম হয়ে গেছিল, বাজে নাম হয়ে গেছিল হাওয়া ভবন, খাম্বা ইত্যাদি, এগুলোকে আবার নতুন করে তারা শুরু করছে। যতবার গুপ্ত বলছে ততবার তারা খাম্বা বলছে। এবং শুধু তাই না, বাংলাদেশের অনেকগুলো শত শত এই যে ইলেকট্রিক পোল যেগুলো আছে, খাম্বা আছে, সেখানে তারা গুপ্ত গুপ্ত লিখে রাখছে, খাম্বাতে গুপ্ত লিখে রাখছে। এটা বিএনপির হাতে ঘা লাগছে যে ঠিক আছে, তারা মানে বিএনপি দেয়ালে গুপ্ত লিখছে আর ওরা খাম্বাতে গিয়ে, ইলেকট্রিক পোলে গিয়ে তারা ওই গুপ্ত শব্দ লিখছে। এর দ্বারা বিএনপি কি বুঝছে বা শিবির কি বোঝাতে চাচ্ছে ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু ঘটনা হলো যে এই যে খাম্বার গায়ে যে গুপ্ত লিখে দিচ্ছে, এতে বিএনপি লোকজন মেজাজ হারিয়ে ফেলছে, ছাত্রদলের ছেলেরা মেজাজ হারিয়ে ফেলছে, এবং তারা একটা দুটা শিবির ধরে সকাল বিকাল ওইটা করো, যে আগে যেভাবে এরশাদ জামানাতের শিবিরকে নিয়ে গালে দিত, এই জামাত শিবির, রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, একটা দুটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, এইগুলো এখন ক্যাম্পাসে অহরহ হচ্ছে। আর শিবির তার যারা লোকজন রয়েছে তারা সে খাম্বা নিয়ে, হাম্বা নিয়ে, আরব হাওয়া ভবন নিয়ে একটার পর একটা গান তারা রচনা করছে। কোনোটা ইসলামী সুর, কোনোটা র্যাপ সঙ্গীত, আর একটা খাম্বা চাই, খাম্বা ধরে তাল গায়ে ইত্যাদিতে যেরকম র্যাপ সঙ্গীত গায় না, এরকম আমার একটা খাম্বা দিয়ে মাম্বা দিয়ে টাম্বা দিয়ে, এরকম জাস্ট র্যাপ সঙ্গীত গাচ্ছে। কেউ মাইকেল জ্যাকসনের মতো ড্যান্স করে করে খাম্বা নিয়ে নানা রকম গান করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। তো এই যে বট বাহিনী যে কাজগুলো করছে, এতে করে যারা বিএনপির লোকজন তারা মেজাজ ঠিক রাখতে পারছে না। এর বাইরে একটা সবচেয়ে নোংরা কাজ হয়েছে, একেবারে সবাই যে কাজটি মানে যাকে বলা হয় নিন্দা জানাতে বাধ্য, সেটা হলো প্রধানমন্ত্রীর তনায়া ব্যারিস্টার জাইমা রহমান, তাকে নিয়ে এক যুবক সে খুব অশ্লীল একটা ছবি এঁকেছে নেটের মাধ্যমে। কি করেছে আমি এটা দেখিনি, এবার আমি শুনেছি। তো সেই তাকে যখন থানায় ধরে নেওয়া হয়েছে, ঠিক তাকে ছাড়িয়ে আনতে গিয়েই এই গণ্ডগোলগুলো শুরু হয়েছে, এরকম আমি দেখেছি। এরবারে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার কারণে বা তাকে নিয়ে বাজে স্ট্যাটাস দেওয়ার কারণে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মানে এই যে গুপ্ত এবং খাম্বা, এই দুটো শব্দের কারণে ক্রমশ ছাত্র দলের মধ্যে এবং ছাত্র শিবিরের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ বেড়েই চলেছে। এটা ক্রমশ রক্তক্ষয়ী হয়ে যাচ্ছে, এবং প্রকৃতির এই বিরূপ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যদি এটা আর কিছুদিন মাত্র চলতে থাকে, কিছুদিন বলতে কি 2 দিন 3 দিন, এই পরিস্থিতি সরকার সামাল দিতে পারবে না। কাজেই এটাকে হেলাফেলা করার কোনো উপায় নেই, যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। অনুনয় করে হোক, বিনয় দেখিয়ে হোক, বন্ধুত্ব করে হোক, সমঝোতা করে হোক, অথবা শক্তি প্রয়োগ করে হোক, এই বিরোধ ছাত্র সংগঠনগুলোর মধ্যে চলতে দেয়া যাবে না। এমনি সর্বনাশের 33তম অধ্যায়ে আমরা আছি, এটাকে বাড়িয়ে অতল গহ্বরে যাওয়ার কোনোই মানে হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।